তো আমরা লেন্সের পার্ট প্রায় শেষ করে ফেলেছি। এখানে আমরা কি করব, কিছু প্রশ্নে আলোচনা করব। লেন্সের যা যা টপিক ছিল সেই টপিকগুলো আমরা আলোচনা করেছি এবং সেই লেন্সের টপিক থেকে আমরা এখানে কি করব, কিছু প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, কীরকম প্রশ্ন আছে সেগুলো আমরা দেখব, তার সমাধান কীভাবে হচ্ছে সেগুলো আমরা দেখব। তো এখানে একটা প্রশ্ন বলেছে যে দেখাও যে অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্র হয়। তো এখানে বলছে অবতল লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠন হয় সেটা কি হচ্ছে, অসৎ হয় এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর হয়। এটা আমাকে দেখাতে হবে। তো আমরা চিত্রের সাহায্যে দেখেছিলাম যে অবতল লেন্স দ্বারা যখন বস্তুর প্রতিবিম্ব গঠন হয় সেটা অসৎ হয় এবং বস্তুর থেকে ক্ষুদ্রতর হয়, সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম। কিন্তু এখানে আমরা কি করব, সেটা ফর্মুলা দিয়ে দেখব। ঠিক আছে, ক্যালকুলেশন করে আমরা দেখব যে সত্যি প্রতিবিম্বটা কি অসৎ হচ্ছে, বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর হচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। তো এখানে আমরা লেন্সের সূত্র কি জানি, 1/v - 1/u সমান হচ্ছে 1/f। এখন অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব কি মাইনাস হয়, নেগেটিভ, মাইনাস ইউ লিখে দিলাম। ফোকাসটা কি অবতল লেন্সের, নেগেটিভ, মাইনাস এফ লিখলাম। তাহলে এই যে সমীকরণ আছে সেই সমীকরণ যদি আমি বসাই 1/v - 1/u, ইউ এর জায়গায় কি করব, মাইনাস ইউ বসাবো, কারণ বস্তু দূরত্ব ঋণাত্মক, সেটা লিখলাম। ফোকাসটা অবতল লেন্সের ফোকাসটা হচ্ছে ঋণাত্মক, মাইনাস এফ লিখলাম। তাহলে এখানে পেলাম কত, 1/v প্লাস 1/u, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সমান হচ্ছে -1/f। তাহলে তারপরে কি করলাম, 1/v থাকলো, -1/f, এটা প্লাসটা এদিকে গেলে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, সেই মাইনাস হয়ে গেছে এখানে। ঠিক আছে, এরপরে কি করলাম, আমি মাইনাসটা যদি কমন নিই এবং লসাগু করে দিলে, অর্থাৎ দুটো যোগ করলে u+f/uf আমি পাবো। ঠিক আছে, এখানে আমি পাবো 1/v সমান হচ্ছে -u+f/uf। তাহলে উল্টে যদি দিই, 1/vটাকে উল্টে দিলে আমি কি হবে, v সমান হচ্ছে -uf/u+f, এটা আমি পাচ্ছি। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণে ইউ এর মান আমি যাই বসানো কেন, এখানে ভিটা কি হয়েছে, নেগেটিভ আসছে। অর্থাৎ ভিটা নেগেটিভ, তার মানে কি বস্তুটা যেদিকে অবস্থান করছে প্রতিবিম্বটাই সেদিকে গঠন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে বস্তুটার প্রতিবিম্ব, যেহেতু বস্তু যেখানে অবস্থান করছিল সেই দিকে অবস্থিত, সেজন্য কী হবে, এখানে প্রতিবিম্বটা অসৎ হবে। আমরা দেখেছিলাম যে লেন্সের যে পাশে বস্তু থাকে তার অপর পাশে যদি প্রতিবিম্ব গঠন হয় তখনই সৎ প্রতিবিম্ব গঠন হয়। এক্ষেত্রে ভি এর মান নেগেটিভ, তার মানে কি বস্তু যেদিকে অবস্থান করছে প্রতিবিম্বটা সেদিকে অবস্থান করছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে প্রতিবিম্বটা কী হবে, অসৎ হবে। ঠিক আছে, তাহলে অসৎ হলো। এবার আমাকে আরেকটা প্রমাণ করতে হবে যে বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর হবে, প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর হবে, সেটা আমাকে দেখবো আমি। এখানে দেখো আমরা পেয়েছি সূত্র 1/v + 1/u সমান হচ্ছে -1/f। এই যে এই সমীকরণটা 1/v + 1/u সমান হচ্ছে -1/f, এই সমীকরণটা আমি পেয়েছি, এই সমীকরণটা। এখন কি করলাম, উভয় পক্ষে ইউ দিয়ে গুণ করে দিলাম। উভয় পক্ষে ইউ দ্বারা যদি গুণ করি তাহলে u/v হয়ে যাবে, এটা u/v হয়ে গেল। প্লাস u/u যদি আমি করি, u/u করলে আমি কি পাবো, 1 পাবো। u/u করলে আমি কি পাবো, 1 পাবো, মাইনাস u/f। তাহলে u/vটা আমি কি পাচ্ছি, 1/m। কেন, m যেটা বিবর্ধন সমান কি, v/u, আমরা জানি v/u। তাহলে সেক্ষেত্রে 1/m হয়ে যাবে, এটা u/v আছে যেহেতু, প্লাস 1 সমান হচ্ছে -u/f। তাহলে 1/m সমান হচ্ছে গিয়ে এই 1টাকে আমি কি করলাম, ডান দিকে নিয়ে গেলাম, তাহলে u/f -1 পাবো আমি। তাহলে মাইনাসটা কমন নিলে আমি কি পাচ্ছি, u/f + 1 পাবো আমি। তাহলে -u+f/f। ঠিক আছে, 1/m সমান আমি পাচ্ছি -u+f/f। তাহলে m সমান কি হবে, f/u+f, উল্টে দিয়েছি আমি, m সমান হচ্ছে -f/u+f। তাহলে এখানে m এর মানটা কি এসেছে, নেগেটিভ এসেছে। নেগেটিভ এসেছে তার কথার অর্থ কি, অর্থাৎ mটা হচ্ছে 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট। আবার m সমান কি, বিবর্ধন সমান কি, বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এটা কত হবে, <<1 হবে, এটা হয়েছে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য যদি আমি গুণ করি একের সাথে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য। তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলেছিল যে অসৎ প্রতিবিম্ব গঠন হবে, আর একটা হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য বড়, প্রতিবিম্বের দৈর্ঘ্য ছোট। এরপরে যে কোশ্চেনটা আমাকে বলেছে যে প্রমাণ করো যে উত্তল লেন্স দ্বারা সৎবিম্ব গঠনের ক্ষেত্রে, উত্তল লেন্স দ্বারা সৎবিম্ব গঠনের ক্ষেত্রে বস্তু পর্দার ন্যূনতম দূরত্ব ফোকাস দূরত্বের 4 গুণের সমান হতে হবে। অর্থাৎ আমরা ডি সমান পেয়েছিলাম 4f, যেটা চিত্রের সাহায্যে আমরা পেয়েছিলাম। এখানে আমরা কি করব, ক্যালকুলেশনের মাধ্যমে বের করব উত্তল লেন্স দ্বারা গঠিত সৎবিম্ব। সেই সৎবিম্ব গঠন আমরা পাবো, সৎবিম্ব পাবো যখন বস্তু আর পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব ফোকাস দূরত্বের 4 গুণের সমান, ফোকাস দূরত্বের
4 গুণের সমান হবে, সেক্ষেত্রে আমরা পাবো। তাহলে উত্তর লেন্সের দ্বারা যখন সদ্বিম্ব গঠন হয় সেক্ষেত্রে আমরা সূত্র জানি 1/v + 1/u সমান হচ্ছে 1/f, 1/v + 1/u সমান হচ্ছে 1/f। এখন ধরে নিলাম বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব কত, d, অর্থাৎ u + v সমান কত হবে, d হবে। এখন ইউটাকে আমি কি লিখতে পারি, √u এর স্কোয়ার প্লাস √v এর স্কোয়ার। রুটের যদি আমি করি তাহলে কি হবে, একটা u বেরিয়ে চলে আসবে, এখানে √v গুণ করলে v বেরিয়ে চলে আসবে, তাহলে v পাবো আমরা। এটাকে ভেঙে লিখেছি √u এর স্কোয়ার প্লাস √v এর স্কোয়ার, এটা সমান d। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর সূত্র আছে a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা ফর্মুলা আছে a - b ইন্টু a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে সেই ফর্মুলাটা আমি এখানে লাগলাম। তাহলে √u মাইনাস √v এর স্কোয়ার প্লাস 2 ইন্টু √uv, ঠিক আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a - b, তাহলে a - b এর স্কোয়ার প্লাস 2ab, এটা সমান d পেলাম আমি। এখন দেখো ডি এর মানটা, এই যে সমীকরণ আছে এই ডি এর মানটা যদি ন্যূনতম হবে, যদি এই যে √u মাইনাস √v এর স্কোয়ারটা কত হয়, 0 হয়, এই মানটা ডি এর মানটা কখন সর্বনিম্ন হবে, ঠিক আছে, সর্বনিম্ন হবে কখন, যখন √u মাইনাস √v এর স্কোয়ারটা কত হবে, 0 হবে। কিন্তু কখনো এটা 0 হতে পারে না, এটা 0 হলে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না, ঠিক আছে, এটা কোনো 0 হতে পারে, এইটা 0 হতে পারে, √u মাইনাস √v এর স্কোয়ার, এটা যদি 0 হয় তবে কি ডি এর মানটা হচ্ছে ন্যূনতম হবে। তাহলে √u মাইনাস √v এর স্কোয়ার সমান 0 হয় যদি, তাহলে √u মাইনাস √v সমান কত লিখবো, আমি 0 লিখবো। তাহলে √u সমান হচ্ছে √v, u সমান হচ্ছে গিয়ে v, অর্থাৎ বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে, ডি এর মানটা ন্যূনতম হবে এবং সৎ প্রতিবিম্ব গঠন হবে। এখন দেখো এখানে যে 1 নম্বর সমীকরণটা আমি পেয়েছিলাম, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম, এই সমীকরণে u সমান v যদি আমি বসিয়ে দিই, u সমান v পেয়েছি, এখানে u সমান v যদি আমি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, 1/v + 1/u, u এর জায়গায় v বসিয়ে দিলাম সমান হচ্ছে 1/f, তাহলে 2/v সমান হচ্ছে 1/f, তাহলে v সমান কত হচ্ছে 2f পেয়ে গেলাম আমি। আবার দেখো u + v সমান কি d, বা u সমান v সমান কি 2f, তাহলে u সমান হচ্ছে গিয়ে u সমান হচ্ছে v, তাহলে v এর মান কত 2f পেয়েছি, তাহলে 2f, তাহলে এখানে u এর মান 2f পেলাম, v এর মান 2f পেলাম, d মিনিমাম, তাহলে কত হবে u + v, u এর মান কত 2f, v এর মান কত 2f, তাহলে 4f, তাহলে মিনিমাম কত হতে হচ্ছে আমাকে, ফোকাস দূরত্বে 4 গুণ। তাহলে উত্তর লেন্স দ্বারা যে সদ্বিম্ব গঠন হচ্ছে সেই সদ্বিম্ব গঠন হতে পারে একমাত্র যখন বস্তু পর্দার মধ্যে ন্যূনতম দূরত্বটা কত, 4 গুণ, ফোকাস দূরত্বের 4 গুণ, সেটা আমরা এখানে প্রমাণ করলাম। তো এখানে যে প্রশ্ন বলছে মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি অবতল লেন্সকে, মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি অবতল লেন্সকে এমন একটি মাধ্যমে নিমজ্জিত করা হলো যার প্রতিসারাঙ্ক মিউ অপেক্ষা কম, আর একটা মাধ্যম যেখানে মিউ এর মান সমান, অর্থাৎ মিউ এর সমান প্রতিসারাঙ্কটা যে মাধ্যমে নিমজ্জিত করে তার প্রতিসারাঙ্ক মিউ এর সমান, আর একটা কি মিউ অপেক্ষা বেশি। যখন লেন্সটির উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়, যখন লেন্সটির উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয় তখন উপরিউক্ত প্রতিটি ক্ষেত্রে রশ্মিগুলির গমন পথ নির্দেশ করো। তো একটা মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটা অবতল লেন্স ছিল, এই লেন্সটাকে আমি কি করেছি, একটা মিউ অপেক্ষা কম প্রতিসারাঙ্ক বিশিষ্ট তরলে নিমজ্জিত করেছি বা মাধ্যমে নিমজ্জিত করেছি। আবার কি করেছি, এই যে মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট লেন্সটাকে মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যমে আমি করেছি, নিমজ্জিত করেছি, আর একটা কি করেছি, মিউ অপেক্ষা বেশি প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে নিমজ্জিত করেছি। তাহলে এর মধ্যে দিয়ে সমান্তরাল রশ্মি যদি পড়ে তাহলে সেই রশ্মিগুলোর গমন পথ কেমন হবে সেটা আমাকে বলতে বলেছে। তো আমি ধরে নিলাম যে মাধ্যমের যে প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ ড্যাশ, আর এখানে তো বলে দিয়েছে অবতল লেন্সের প্রতিসারাঙ্ক মিউ। তাহলে যখন মিউ অপেক্ষা কম, তো মাধ্যম যে এখানে যে নিমজ্জিত করেছি সেটার প্রতিসারাঙ্ক কি মিউ ড্যাশ, সেটা কত হচ্ছে কি মিউ থেকে কম, ঠিক আছে, মিউ ড্যাশটা মিউ থেকে কম। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন একটা নর্মাল যে অবতল লেন্সকে কি করেছিলাম বায়ু মাধ্যমে রেখেছিলাম সেটা কি অপসারী লেন্সের মতো আচরণ করছিল, তাহলে এই ক্ষেত্রেও কি হবে, ঠিক অপসারী লেন্সের মতো আচরণ করবে, অর্থাৎ সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে যখন, আসার পর লেন্সের প্রতিসরণ অপসারী হয়ে যাবে, অর্থাৎ দূরে সরে যাবে, এখান থেকে এটা সোজা চলে গেছে, এখান থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, এগুলোকে আমি ডট ডট করে পিছনে থেকে পড়াই, এরকম একটা জায়গা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে এই ক্ষেত্রে লেন্সের গতিপথ কি হবে, অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হবে এবং অপসারী লেন্সের মতো সেটা আচরণ করবে, যেটা নর্মালি একটা অবতল লেন্সকে বায়ু মাধ্যমে রাখলে হয়। তারপরে কি বলছে, যদি সমান হয়, মিউ এর মানটা সমান হয়, ঠিক আছে, অর্থাৎ যে মাধ্যমে ডুবিয়েছি নিমজ্জিত করেছি সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক আর লেন্সের প্রতিসারাঙ্ক কি হচ্ছে সমান, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এক্ষেত্রে কি হবে, রশ্মিগুলো কি হবে সোজাসুজি যাবে এবং বেরিয়ে যাবে, ঠিক আছে, সোজা গিয়ে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, কারণ
এই মিউ এর মধ্যে দিয়ে যখন রশ্মিগুলো যাবে, এখানেও যে মিউ আছে এখানেও সে মিউ ড্যাশ একই আছে, এবং এই মিউ আর মিউ ড্যাশ সমান সমান হওয়ার জন্য কি হবে, একটা সমান্তরাল যে কাঁচ ফলক তা সেরকম তার মধ্যে দিয়ে রশ্মিগুলো যেরকম যায় সেরকম ভাবে চলে যাবে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কোনো রকম কোনো বিচ্যুতি ঘটবে না রশ্মির, যেহেতু দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে সমান। ঠিক আছে, অর্থাৎ এক মাধ্যমের মধ্যে দিয়ে রশ্মিগুলো যেমন যায় ঠিক যেমন সমান্তরালভাবে এসেছিল ঠিক সমান্তরালভাবেই বেরিয়ে যাবে। ঠিক আছে, সমান্তরালভাবেই বেরিয়ে যাবে। যদি মিউ ড্যাশটা অর্থাৎ প্রতিসরাঙ্কটা যে মাধ্যমে আমি ডুবিয়েছি তার প্রতিসরাঙ্কটা অবতল লেন্সের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়, অর্থাৎ মিউ ড্যাশটা যদি মিউ থেকে বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সেই ক্ষেত্রে রশ্মিগুলো কি হবে, যেহেতু এখানে মিউ ড্যাশ এটা হচ্ছে মিউ, তাহলে এটা হচ্ছে ঘনত্ব বেশি, বেশি ঘনত্ব থেকে অর্থাৎ বেশি প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যম থেকে কম প্রতিসরাঙ্ক মাধ্যমে আসছে, তাহলে কি হবে, এগুলোকে রশ্মিগুলোকে সে কি করবে, অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত করবে, লেন্সের প্রধান অক্ষ বরাবর একটা বিন্দুতে মিলিত হবে। এক্ষেত্রে কি হবে, লেন্সটা অভিসারী লেন্সের মতো আচরণ করবে, অর্থাৎ উত্তল লেন্স যেরকম হয়, উত্তল লেন্স যে কাজটা করে ঠিক সেরকম লেন্সের মতো কাজ করবে, যদি মাধ্যমের প্রতিসরাঙ্কটা লেন্সের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়, মিউ ড্যাশটা গ্রেটার দেন মিউ হয়, তাহলে সেক্ষেত্রে উত্তল লেন্সের মতো আচরণ করবে অথবা অভিসারী লেন্সের মতো আচরণ করবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে একটি লেন্স দুটি পৃথক উপাদানে তৈরি হয়, দুটো পৃথক উপাদানে তৈরি একটি বিন্দু বস্তু লেন্সের অক্ষের সামনে রাখা আছে, বস্তুটির কটি প্রতিবিম্ব গঠন হবে। তো বলছে একটা লেন্স কাঁচ দিয়ে তৈরি হবে, যে কাঁচটা যদি দুটো উপাদানে তৈরি হয়, ঠিক আছে, দুটো আলাদা আলাদা উপাদানে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে লেন্সের সামনে যদি একটা বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্বটা কেমন হবে। তো এখানে একটা লেন্স আছে, সেই লেন্সটা কি দুটো উপাদানে তৈরি, আমি এখানে একটা নীল কালি আর একটা লাল কালি দিয়ে দেখিয়েছি, তাহলে নীল কালি দিয়ে একটা উপাদান আর লাল কালি দিয়ে আরেকটা উপাদানে, দুটো আলাদা আলাদা উপাদানে তৈরি হয়েছে ঠিক এরকম ধরনের একটা লেন্স। ঠিক আছে, মাঝখানে এক রকমের মাধ্যম, এই একটা মাধ্যম, লাল কালির একটা মাধ্যম, নীল কালির একটা মাধ্যম, এভাবে ঠিক গঠন হয়েছে। তো তার সামনে কি আছে, একটা বিন্দু বস্তু রাখা আছে, বিন্দু বস্তু যদি রাখা থাকে তাহলে সেক্ষেত্রে তার কটা প্রতিবিম্ব গঠন হবে। এক্ষেত্রে কি হবে, দেখো প্রথমে যখন নীল কালিতে যখন রশ্মিটা নীল কালি দিয়ে গেল, যাওয়ার পর কি হবে, প্রতিসরিত হয়ে, যেহেতু এটা উত্তল লেন্স অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত করা, তাহলে লেন্সের একটা জায়গায় বিন্দু হলো, আরও একটা রশ্মি যখন নিচের দিক বরাবর এই নীল কালির মধ্যে দিয়ে যাবে, নিচ থেকে গিয়ে আবার একটা বিন্দুতে মিলিত হবে, আর একটা রশ্মি যখন নীল কালির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সেই উপাদানের মধ্যে দিয়ে এখানে যে, তাহলে এই জায়গায় একটা কি হবে, প্রতিবিম্ব গঠন হবে। এবার দেখো যখন রশ্মিগুলো লাল কালি যেটা দেখানো আছে সেই উপাদানের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, তখন কি হবে, তারা কিন্তু এই জায়গায় মিলিত হবে না, লাল কালো কালি নীল কালির মধ্যে দিয়ে যেগুলো গিয়েছে সেইখানে মিলিত হবে না, তারা কি হবে, অন্য একটা জায়গায় মিলিত হবে, রশ্মিগুলো গেল লাল কালির মধ্যে দিয়ে যাচ্ছে এই জায়গায় মিলিত হবে, লাল কালি এখানে এই জায়গায় মিলিত হবে, লাল কালি এদিকে যাচ্ছে এই জায়গায় মিলিত হবে, তো এইখানে উপাদান অক্ষের উপর দুটো আলাদা আলাদা বিন্দুতে মিলিত হবে। তাহলে দুটো আলাদা আলাদা বিন্দুতে যদি মিলিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দুটো আলাদা আলাদা প্রতিবিম্ব গঠন হবে, অর্থাৎ একটা লেন্স যদি দুটো আলাদা আলাদা উপাদানে তৈরি হয় এবং তাদের প্রতিবিম্ব কি হবে, দুটো আলাদা আলাদা আমি পাবো। ঠিক আছে, দুটো আলাদা আলাদা আমি প্রতিবিম্ব পাবো, কারণ ফোকাস দৈর্ঘ্যটা সেক্ষেত্রে দুটো ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা লেন্সের মতো আচরণ করবে, দুটো আলাদা যদি উপাদানে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমি দুটো প্রতিবিম্ব পাবো। এরপরে এখানে একটা কোশ্চেন যেটা বলছে যে প্রমাণ করো যে একটি উত্তল লেন্স দ্বারা গঠিত চন্দ্রের প্রতিবিম্বের ক্ষেত্রফল লেন্সটির ফোকাস দূরত্বের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, একটা চন্দ্রে আছে চাঁদ, যেটাকে লেন্স দ্বারা উত্তল লেন্স দ্বারা ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন হচ্ছে, সেই প্রতিবিম্বের যে ক্ষেত্রফলটা, ঠিক আছে, লেন্সের ফোকাস দূরত্বের বর্গের সমানুপাতিক। লেন্সের একটি অংশ যদি কালো কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় তবে প্রতিবিম্বের কি পরিবর্তন হবে সেটাও আমাকে বলতে বলেছে। তো এখানে আমি ধরে নিলাম যে চন্দ্রের কৌণিক ব্যাসার্ধ হচ্ছে থিটা। ঠিক আছে, চন্দ্রের কৌণিক ব্যাসার্ধ হচ্ছে থিটা, অর্থাৎ চাঁদ থেকে একটা যদি চাঁদ হয়, চাঁদ থেকে প্রধান এই জায়গায় কেন্দ্র করবো, এখানে যে কোণটা তৈরি হবে সেই কোণটা হচ্ছে থিটা। তো চাঁদ থেকে কি হচ্ছে, সমান্তরাল রশ্মিগুলো আসবে, সেই রশ্মিগুলো আসার পর এই যে লেন্স আছে লেন্সে আপতিত হচ্ছে, প্রতিসরণের পর কি হবে, ফোকাস তলে মিলিত হবে, ফোকাস তলে মিলিত হবে, কারণ চাঁদ বহুদূরে অবস্থান করছে, বহুদূরে অবস্থান করার জন্য সেক্ষেত্রে আমি বলতে পারি অসীমে অবস্থান করছে, অসীম থেকে যখন রশ্মিগুলো আসে লেন্সের প্রতিসরণের পর কোথায় মিলিত হয়, ফোকাস তলে মিলিত হয়, ফোকাস তলে মিলিত হয়, অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব সেটা হচ্ছে ভি সমান হচ্ছে এফ। ঠিক আছে, আর এক্ষেত্রে যে মিলিত হচ্ছে এই যে জায়গাটা, ঠিক আছে, এই ফোকাস প্রতিবিম্ব ফোকাস তলে গঠন হচ্ছে, তাহলে লেন্সের ফোকাসে, আর এক্ষেত্রে চন্দ্রের কেন্দ্রের যে প্রতিবিম্বটা, চন্দ্রের কেন্দ্রের যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বটা লেন্সের ফোকাসে গঠিত হবে, এই যে ফোকাস আছে সেই ফোকাসে গঠিত হবে, এটা একটু মনে রাখতে হবে, কেন্দ্রের যে প্রতিবিম্বটা আছে সেই প্রতিবিম্বটা কিন্তু ফোকাসে গঠিত হবে।
তাহলে চন্দ্রের যে পরিধির উপরে যে বিন্দুগুলো আছে, চারপাশে যে বিন্দুগুলো আছে, সেখান থেকে রশ্মিগুলোকে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ আনত আছে? থিটা কোণে কিন্তু আনত আছে। প্রত্যেকটাই কিন্তু থিটা কোণে আনত আছে। এটা একটু ইমাজিন করতে হবে। লেন্সের ধরো মিডিল বরাবর একটা চাকতি বরাবর কি আছে, আমি একটা ওই চাকতি বরাবর আমি একটা কি করেছি, লম্বাভাবে একটা কোনো একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি এবং চারপাশ থেকে কি করেছি, রশ্মি টানছি। তাহলে রশ্মি টানলে যে কোণ, প্রত্যেকটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে নির্দিষ্ট, সেই কোণটা কত? থিটা। সেই কোণটা কত হবে? থিটা। তাহলে একটা চাকতি যদি থাকতে, চাকতির মিডিল বরাবর যদি আমি একটা কি করি, কোনো একটা জিনিস লম্বালম্বিভাবে ঢুকিয়ে দিই, যেখানে আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়েছিলাম ক্লাস 11-এ, তো সেই ক্ষেত্রে মিডিল বরাবর যদি আমি একটা এরকম একটা লাঠি যদি বড়ে দিই এবং কি করি, চারপাশে যে পরিধি থেকে আমি প্রত্যেকটা জায়গা থেকে যে মিডিল বরাবর যদি আমি একটা রেখা টানি, সেক্ষেত্রে কি থিটা কোণটা উৎপন্ন হবে। ঠিক আছে, থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বের যে ব্যাসার্ধ, প্রতিবিম্বের ব্যাসার্ধ আমি কত বলবো, কারণ হচ্ছে কেন্দ্রটা কোথায় তৈরি হচ্ছে, এই জায়গায় কেন্দ্র তৈরি হচ্ছে। তাহলে পিএফ, এটা যদি আমি কত ধরি, আর ধরি, পিএফটা আর ধরি, অর্থাৎ চন্দ্রের যে ব্যাস, চন্দ্রের যে প্রতিবিম্ব, প্রতিবিম্বের ব্যাসার্ধ, ব্যাস বলছি, প্রতিবিম্বের যে ব্যাসার্ধ সেটা যদি আর হয়ে থাকে, এফ আর যদি হয়ে থাকে, ঠিক আছে, এটা সমান আমি এফ থিটা লিখবো। কেন এফ থিটা লিখবো? তো আমরা জানি কোণ থিটা সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে থিটা সমান যদি চাপ বাই ব্যাসার্ধ হয়, তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, এক্ষেত্রে আমি আর সমান এফ থিটা পেয়ে যাবো। ঠিক আছে, এফ থিটা পেয়ে যাবো। তাহলে চন্দ্রের প্রতিবিম্বের ক্ষেত্রফল এ সমান কি হবে, পাই আর স্কয়ার লিখবো আমি, পাই এফ স্কয়ার থিটা স্কয়ার পাচ্ছি। ঠিক আছে, এফ স্কয়ার থিটা স্কয়ার আমি পাচ্ছি। তাহলে এ প্রপোর্শনাল টু এফ স্কয়ার। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বের ক্ষেত্রফল এ প্রপোর্শনাল টু এফ স্কয়ার, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে সেটা আমি পেয়ে গেলাম। ফোকাসের বর্গের, ফোকাস দূরত্বের বর্গের সমানুপাতিক সেটা পেলাম। আবার আরেকটা কোশ্চেন বলেছিল যে আমি যদি কি করি, একটা অংশকে কালো কাগজ দিয়ে ঢেকে দিই, তবে প্রতিবিম্বের কি পরিবর্তন হবে? কালো কাগজ দিয়ে যদি ঢেকে, তাহলে প্রতিবিম্বের আকৃতির কি হচ্ছে, কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র যেহেতু আলোকরশ্মি কম প্রবেশ করছে, তাহলে কি হবে, তার উজ্জ্বলতাটা কমে যাবে, শুধুমাত্র তার উজ্জ্বলতাটা কমে যাবে, আর কিছুই হবে না। তো এখানে একটা কোশ্চেন মনে আসতে পারে যে থিটা এখানে যে লিখলাম, থিটা সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। ঠিক আছে, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি আমি আর লিখি, তাহলে এই চাপ সমান আর থিটা পাচ্ছি, তাহলে এফ থিটা পাচ্ছি না, মনে হতে পারে, এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। তাহলে এক্ষেত্রে থিটা যেটা আমি লিখলাম, থিটা সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। এই যে জায়গাটাতে এসো, এই যে রশ্মিটা এসেছে, এই জিনিস, ঠিক আছে, এই যে রশ্মিটা এসেছে, তাহলে এখানে চাপ কোনটা, এফ পিটা হচ্ছে চাপ, ব্যাসার্ধ কোনটা, এখান থেকে ও এখান থেকে এফ পর্যন্ত, এই যে আলোক কেন্দ্র থেকে এফ পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে চাপ। তাহলে থিটা সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, থিটা সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। চাপ কোনটা, এই যে এটা, আরটা হচ্ছে চাপ, ব্যাসার্ধ কোনটা, এফটা, আর বাই এফ। তাহলে আর সমান হচ্ছে এফ থিটা, আর সমান হচ্ছে এফ থিটা আমি পাচ্ছি। ঠিক আছে, আর সমান এফ থিটা পাচ্ছি, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবে। এখানে যে কোশ্চেনটা বলছে, দুটি উত্তর লেন্সকে কিভাবে বসালে একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ উভয়ের ভিতর দিয়ে প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়ে নির্গত হবে। তাহলে দুটো লেন্স আছে, আমি কি করেছি, একটা লেন্সকে মধ্যে দিয়ে, একটা লেন্স আছে, সেই লেন্সের মধ্যে দিয়ে সমান্তরালভাবে রশ্মিগুচ্ছ পাঠিয়েছি, এবং দ্বিতীয় লেন্স থেকে কি হচ্ছে, ঠিক সমান্তরালভাবেই রশ্মিগুলো বেরোচ্ছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সম্ভব হবে তখনই যখন কি করবো আমরা, দুটো লেন্স যে দূরত্ব, সেই দূরত্বটা তাদের ফোকাস দূরত্বের সমষ্টি হবে। তো এক্ষেত্রে L1 লেন্সটা আছে, এখন দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন প্রবেশ করবে, তখন কি হবে, প্রবেশ করার পর প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে। আলোক কেন্দ্র থেকে ওই বিন্দুটাকে আমরা কি বলি, ফোকাস দূরত্ব বলি। তাহলে প্রথম লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব। আবার অন্য একটা লেন্সের ক্ষেত্রে কি হবে, কোনো একটা বিন্দু থেকে যখন রশ্মি বের হয়, তখন কি হয়, সমান্তরাল হয়, যখন ওই বিন্দুটা কি হয়, ফোকাস হয়। ঠিক আছে, ওই বিন্দুটা যদি ফোকাস পয়েন্ট হয়ে থাকে, তবেই সেই ক্ষেত্রে রশ্মিগুলো কি হবে, লেন্সে প্রতিসরণের পর সমান্তরালভাবে নির্গত হবে। অর্থাৎ এখানে যে এ বিন্দুটা L1 লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে ফোকাস বিন্দু হিসেবে কাজ করছে, আবার L2 লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, ফোকাস বিন্দু হিসেবে কাজ করছে। L1 লেন্সের জন্য এইটা এ, যেটা এটা হচ্ছে O1 থেকে এ পর্যন্ত, এই ডিস্টেন্সটা হচ্ছে দ্বিতীয় ফোকাস। আবার L2 লেন্সের ক্ষেত্রে এখান থেকে এখানে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে প্রথম ফোকাস। ঠিক আছে, প্রথম ফোকাস O2 এ যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম ফোকাস দূরত্ব।
তাহলে এই দুটো লেন্সের ক্ষেত্রে A1 বিন্দুটা যদি সাধারণ বিন্দু হয়, অর্থাৎ দুটোর ক্ষেত্রে ফোকাস বিন্দুটা যদি এ হয়, তাহলে তবে কি হবে, রশ্মিগুলো সমান্তরালভাবে যাবে আবার সমান্তরালভাবে বেরিয়ে যাবে। তাহলে সমান্তরালভাবে রশ্মি এসেছে, আসার পর প্রতিসরিত হয়ে অভিসারী রশ্মিগুলো পরিণত এই বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটা কি হচ্ছে, L1 লেন্সের ফোকাস বিন্দু। আবার L2 লেন্সের ক্ষেত্রে এই বিন্দুটা যদি আবার ফোকাস বিন্দু হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফোকাস থেকে রশ্মিগুলো যেগুলো বেরোয় সেগুলো আবার কি সমান্তরালভাবে বেরিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, রশ্মিগুলো সমান্তরালে বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে ডিস্টেন্স দুটো লেন্সের ডিস্টেন্সটা যদি তাদের সমষ্টির সমান হয়, F1 + F2 হয়, তবেই সেই ক্ষেত্রে কি হবে, প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ সমান্তরালভাবেই নির্গত হবে। তারপরে এখানে একটা জিনিস বলেছে যে গোলীয় দর্পণের একটি মাত্র ফোকাস, কিন্তু লেন্সের দুটি ফোকাস থাকে কেন। তো আমরা দেখেছিলাম যে লেন্সের দুটো ফোকাস থাকে, একটা হচ্ছে প্রথম ফোকাস আর একটা হচ্ছে দ্বিতীয় ফোকাস। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে একটা থাকে, কিন্তু লেন্সের ক্ষেত্রে দুটি থাকে কেন। এখন দেখো গোলীয় দর্পণের ক্ষেত্রে একটাই থাকে, কারণ কি, এখন যদি অসীম থেকে রশ্মিগুচ্ছ আসে, অসীম থেকে রশ্মিগুচ্ছ আসে, গোলীয় দর্পণে আপতিত হলো, আপতিত হওয়ার পর কি হয়, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, সেটাকে আমরা বলি ফোকাস। আবার যদি ওই বিন্দুতে বস্তু রাখা হয়, ওই বস্তু থেকে কী হবে, রশ্মি বেরিয়ে কী হবে, প্রধান অক্ষের উপর সমান্তরালভাবে চলে যাবে, প্রধান অক্ষের উপর সমান্তরালভাবে চলে যাবে। এবার এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোথায় অবস্থান করছে, দর্পণের কিন্তু একই পাশে অবস্থান করছে, দর্পণের একই পাশে অবস্থান করছে, বিন্দুটা কিন্তু দুটো না। অসীমে যদি বস্তু থাকে, সেখান থেকে রশ্মিগুচ্ছ আসার পর, সমান্তরালভাবে রশ্মিগুচ্ছ আসার পর কি হচ্ছে, এ আপতিত হওয়ার পর প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এবং যদি বস্তুটা ওই বিন্দুতে অবস্থান করে, তাহলে সেখান থেকে রশ্মিগুলো বেরিয়ে কি হবে, সমান্তরালভাবে আপতিত হওয়ার পর প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হবে। অর্থাৎ এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দু কিন্তু একই, প্রধান অক্ষের উপর বিন্দুটাতে হচ্ছে একই, সেজন্য হচ্ছে গোলীয় দর্পণে একটি মাত্র ফোকাস থাকে। কিন্তু লেন্সের এক পাশে যদি বস্তু রাখি, বা এক পাশ থেকে যদি হচ্ছে কি তোমার সমান্তরাল রশ্মিগুচ্ছ নির্গত হয়, সমান্তরাল রশ্মিগুচ্ছ নির্গত হওয়ার পর কি হচ্ছে, সমান্তরালভাবে নির্গত হওয়ার পর প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয়, প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক যেমন এরকম। আবার দেখো, যদি আমি একটা বিন্দুতে রাখি, একটা বিন্দুতে রাখি, এবং যদি রশ্মিগুলো বেরোনোর পর সেইটা কি হচ্ছে, সমান্তরালভাবে বেরিয়ে যায়, সমান্তরালভাবে বেরিয়ে যায়, সেটাকে আমরা ফোকাস বলি। অর্থাৎ এক্ষেত্রে লেন্সের এক পাশে একবার বস্তু অবস্থান করছে, আবার কি অন্য পাশেও আরেকটা অবস্থান করছে, দুটো অবস্থানের জন্য এখানে কি হচ্ছে, দুটো ফোকাস আমরা পাচ্ছি। তো এখানে আমরা বললাম যে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসার পর প্রতিসরণের পর কি হবে, একটা বিন্দুতে মিলতে হবে, সেটাকে আমরা ফোকাস বিন্দু বলছি। আবার যদি দেখো এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে, রশ্মিগুলোকে আমি চেঞ্জ করে দিলাম, উল্টো পথে যদি আসে, বা কোনো একটা বিন্দু থেকে, এই যে বিন্দুতে যদি বস্তু থাকে, এখান থেকে কি হবে, রশ্মিগুলো যখন বেরোবে সেটা কি আবার সমান্তরালে বেরিয়ে যাবে। এই যে দুটো বিন্দু, এই এফ আর এফ দুটো কিন্তু দুপাশে আলাদা আলাদা জায়গায় অবস্থান করছে, দুটো আলাদা আলাদা জায়গায় অবস্থান করছে, দুটো আলাদা আলাদা, অর্থাৎ লেন্সের এক পাশে এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা, আবার এই লেন্সের এ পাশে একটা, এটা ডান পাশে তো এটা বাম পাশে, দুটোই কিন্তু ফোকাস। তো দুটো আলাদা আলাদা জায়গায় অবস্থান করার জন্য আমরা দুটো ফোকাস পাচ্ছি, দুটো আলাদা আলাদা ফোকাস পাচ্ছি। তো লেন্সের যে কোনো একটি পাশে একটি বস্তু রাখা আছে, এক্ষেত্রে দেখা যায় বস্তু অসীমে থাকার ফলে যে বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়, এবং যে বিন্দুতে বস্তু থাকার ফলে প্রতিবিম্ব অসীমে গঠিত হয়, বস্তু থাকার ফলে প্রতিবিম্ব অসীমে গঠিত হয়, দুটো বিন্দু কিন্তু বিন্দু দুটি লেন্সের দুপাশে অবস্থান করছে, লেন্সের দুপাশে অবস্থান করছে। এখানে অসীমে বস্তু ছিল, এখানে প্রতিবিম্ব গঠন হচ্ছে, এখানে বস্তু ছিল, প্রতিবিম্ব অসীমে গঠন হচ্ছে, দুটো বিন্দু কিন্তু লেন্সের দুপাশে অবস্থান করছে। এই জন্যই কি হচ্ছে, লেন্সের দুটো ফোকাস পাচ্ছে। কিন্তু দর্পণের ক্ষেত্রে আমরা যে পাশে বস্তু থাকে সেই পাশে প্রতিবিম্ব গঠন হচ্ছে, এবং বিন্দুটা কি একটাই, এই ক্ষেত্রে দুটো আলাদা আলাদা পাচ্ছে, ওই ক্ষেত্রে একটাই। সেজন্য কি হচ্ছে, গোলীয় দর্পণের ক্ষেত্রে একটি মাত্র ফোকাস আমরা পাচ্ছি, লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস পাচ্ছি। তো এখানে যে কোশ্চেনটা বলছে যে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি সুষম উত্তল লেন্সকে প্রধান অক্ষ বরাবর দুটি অংশে ভাগ করা হলে নতুন অংশ দুটির প্রতিটির ফোকাস দূরত্ব কত হবে। তো একটা ফোকাস দূরত্ব বিশিষ্ট এফ উত্তল লেন্স ছিল, তাকে প্রধান অক্ষ বরাবর আমি কি করলাম, দুটো অংশে ভাগ করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে প্রতিটা যে অংশ পেলাম তাদের প্রত্যেকের ফোকাস দূরত্ব কত হবে আমাকে বের করতে হবে। তাহলে এই যে এল লেন্সটা ছিল, ঠিক আছে, এল লেন্সটা ছিল প্রধান অক্ষ, হচ্ছে এটা, এটা হচ্ছে প্রধান অক্ষ। লেন্সের প্রধান অক্ষ কি করে, দুটো গোলীয় তল থাকে, তাদের প্রত্যেকের দুটো আলাদা আলাদা টুকরো নিয়ে কি হয়, একটা লেন্স তৈরি হয়। তাহলে এই যে এল লেন্সটা ছিল,
এর কি প্রধান অক্ষ হচ্ছে এটা, প্রধান অক্ষ এটা। একে কি করছি আমি, দুটো প্রধান অক্ষ বরাবর দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করছি, একটা ভাগ একটা ভাগ, দুটো আলাদা আলাদা ভাগে আমি ভাগ করে দিয়েছি। তাহলে এদের দুজনের ফোকাস দূরত্ব কত হবে, এর ফোকাস দূরত্ব এর ফোকাস দূরত্বটা কত হবে আমাকে বের করতে বলেছে। তো এখানে যখন ছিল এই যে লেন্সটা ছিল তখন O C1, এখানে O C1 O C1 এর ডিস্টেন্সটা কত R1, O'(C2) এটা কত -R2। তাহলে ফোকাসের ফর্মুলা 1/f সমান হচ্ছে a মিউ জি বা μ-1 সমান হচ্ছে 1/R1 - 1/R2। এই ফর্মুলাটা আমরা জানতাম, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা জানতাম। তাহলে এই লেন্সের ক্ষেত্রে ফোকাস হচ্ছে 1/f a মিউ জি বা μ-1 সমান ইন্টু 1/R1 - 1/R2, এটা আমরা জানতাম। এখন কি করেছি, প্রধান অক্ষ বরাবর, এই যে প্রধান অক্ষ বরাবর, ঠিক আছে, দুটো অংশে ভাগ করে দিই, উপরের দিকে পার্ট একটা, নিচের দিকে একটা পার্ট, দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করেছি। এখন দেখো এই C2 থেকে এই যে জিনিসটা আছে, এই যে এই পুরো গোলকটা, এই C2 থেকে যে কোনো জায়গায় আমি লম্ব টানি কেন, যে কোনো জায়গায় লম্ব টানি যদি আমি টানি না কেন, সেটা কি পাবো আমি, C2 থেকে O', ঠিক আছে, C2 আর O', এটা কত R2। এই R2টার কি কখনো চেঞ্জ হবে, আমি যদি এই যে জিনিসটা বাঁকা জিনিসটা পেয়েছি, এই যে বাঁকা জিনিসটা পেয়েছি C2 থেকে O' বা এরকম জায়গায় যদি আমি একটা পয়েন্ট নিই বা এরকম জায়গায় পয়েন্ট নিই, R2টা কিন্তু R2ই থাকবে, বক্রদের ভাষায় তো R2টা কিন্তু R2ই থাকবে। এই যে O' যদি আমি এই জায়গায় নিতাম, এই জায়গায় যদি আমি নিতাম, তাহলে সেই ক্ষেত্রে কি C2 O' এই জায়গাটা করে কিন্তু বক্রদের ভাষায় একই থাকবে। এখান থেকে এইটার বক্রদের ভাষা তো যে কোনো জায়গায় আমি লম্ব টানি না কারণ সেই R2টা কিন্তু R2ই থাকবে, R2টা কখনো চেঞ্জ হবে। অর্থাৎ যদি উপরে আমি দুটো খণ্ডে বিভক্ত করি, তাহলে এই O'-টা এইখান থেকে কেটে দিয়েছি, তাহলে এরকম জায়গায় কি হবে, C2 থেকে এখানে লম্ব টানলে কি R2টাই পাবো আমি, C2 থেকে R2। আবার দেখো C1 থেকে C1 এই যে দূরত্বটা, অর্থাৎ বক্রদের ভাষায় এই পুরো গোলকটার জন্য কিন্তু সব জায়গায় কি হবে, সমান হবে। তাহলে উপরের যে পার্টটা আছে, উপরের যে পার্টে C1 থেকে আমি যদি লম্বটা নিই, সেটা আমি R1ই পাবো, অর্থাৎ R1 R2টা কোনো চেঞ্জ নেই। 2 নম্বর খণ্ডের ক্ষেত্রে কিন্তু সেম একই জিনিস, এই R1 R2-র কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে সমীকরণ আমরা জানি, লেন্সের সমীকরণ 1/f সমান হচ্ছে a মিউ জি - 1 ইন্টু 1/R1 - 1/R2। তাহলে এখানে যেহেতু যে দুটো খণ্ড পেলাম, এদের দুটো খণ্ডের R1 R2 এই দুটোর কোনো চেঞ্জ হচ্ছে না, R1 R2-র কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে R1 R2 যদি চেঞ্জ হতো সেক্ষেত্রে ফোকাস দূরত্ব চেঞ্জ হতো, কিন্তু R1 R2 সেম থাকছে। তাহলে R1 R2 যদি সেম থাকে, তাহলে বক্রদের ভাষা তো যেহেতু সেম, তাহলে ফোকাস দূরত্বটা কি হবে, সেম হবে। অর্থাৎ দুটো খণ্ডের এই ফোকাস দূরত্ব এফই হবে, যেটা আমি বললাম। যেহেতু এই C2 কেন্দ্র আর C1 কেন্দ্র থেকে এই যে জিনিসটা আছে, এই যে পার্টটা আছে, ঠিক আছে, এই পুরো যে গোলকটা, ঠিক আছে, যে কোনো জায়গায় আমি লম্ব টানলে কি ব্যাসার্ধটা একই পাবো, ব্যাসার্ধ কোনো চেঞ্জ নেই। তাহলে C1 থেকে যে কোনো প্রান্তে এই যে জায়গায় এইখানে যে আমি ছবিটা দেখিয়েছি C1 থেকে এখানে এটাও R1 হবে, আবার এইখান থেকে C1 থেকে এই খণ্ডটার ক্ষেত্রে R1 হবে, C2 থেকে এই যে খণ্ডটা আছে, ঠিক আছে, এই যে জিনিসটা পুরো যে জিনিসটা সেটাও R2, বক্রদের ভাষা তো এর ক্ষেত্রেও সে R2। যেহেতু R1 R2-র কোনো চেঞ্জ নেই, তাহলে ফোকাস দূরত্বটারও কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ প্রধান অক্ষ বরাবর যদি দুটো অংশে ভাগ করি আমি, তাহলে সেই ক্ষেত্রে নতুন যে অংশ দুটো পাবো ফোকাস দূরত্ব একই হবে, ঠিক আছে, ফোকাস দূরত্ব কি হবে, একই হবে। এখানে কি বলছে, একটি সমতল লেন্সের ফোকাস দূরত্ব f, ঠিক আছে, সমতল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে f। এবি রেখা বরাবর লেন্সটিকে কাটলে প্রতি অর্ধের ফোকাস দূরত্ব কত হবে। আগের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে প্রধান অক্ষ বরাবর দুটো অংশে বিভক্ত করেছিলাম, এবার কি উল্লম্ব বরাবর আমি কি করছি, দুটো অংশে বিভক্ত করছি, ঠিক আছে। তো উলম্ব বরাবর দুটো অংশে বিভক্ত করছে, অর্থাৎ এবি আছে লেন্সটা, এবি বরাবর কি করছে, দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করেছে, একটা ভাগ একটা ভাগ, দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করছে। তাহলে এখানে কি আছে, লেন্সটা সমতল লেন্স আছে। তাহলে লেন্সের ফর্মুলা আমরা কি জানি, 1/f সমান হচ্ছে μ-1 ইন্টু 1/R1 প্লাস 1/R2, এটা উত্তল লেন্সের ক্ষেত্রে। সমতল লেন্স যদি হয়ে থাকে, দুটো উত্তল তল এবং তার বক্রতার ব্যাসার্ধ R1 R2টা কি হচ্ছে, সমান, সেক্ষেত্রে কি হবে, 1/f সমান হচ্ছে μ-1 ইন্টু 1/R প্লাস 1/R, R1 R2টা সমান, কারণ সমতল লেন্সের ক্ষেত্রে R1 R2টা সমান। তাহলে এক্ষেত্রে আমি 1/R1 প্লাস 1/R1 বা 1/R প্লাস 1/R কত পাবো, 2/R। তাহলে 1/f সমান হচ্ছে μ-1 ইন্টু 2/R, তাহলে f সমান হচ্ছে 1/μ-1 ইন্টু R/2 আমি পাচ্ছি, ঠিক আছে, 1/μ-1 ইন্টু R/2 আমি পাচ্ছি। তাহলে যখন লেন্সটা কাটিনি, গোটা অবস্থায় ছিল, তখন তার ফোকাস দূরত্ব হচ্ছে 1/μ-1 ইন্টু R/2 আমি পাচ্ছি।
এখন আমি কি করলাম, দুটো খণ্ডে বিভক্ত করেছি, ঠিক আছে, এবি বরাবর কেটে দিয়েছি, এদিকে একটা পার্ট পেয়েছি, এদিকে একটা পার্ট পেয়েছি, তাহলে সেই ক্ষেত্রে লেন্সের প্রত্যেকটা অংশের ফোকাস দূরত্ব কীভাবে চেঞ্জ হবে সেটা আমি দেখব। এখন দেখো এই যে জিনিসটা খণ্ডটা তৈরি হয়েছে, একটা তল কি হচ্ছে, সমতল হচ্ছে, একটা উত্তল, তাহলে আর ওয়ানটা আর যদি আমি বলি আর ওয়ানটা আর আর টুটা কী হবে, ইনফিনিটি হবে, কারণ একটা তল হয়ে গেছে কি সমতল হয়ে গেছে। সমতল যদি হয়ে যায় বক্রতা ব্যাসার্ধ কি হয়, ইনফিনিটি হয়, বক্রতা ব্যাসার্ধ কি হবে, ইনফিনিটি, আর টুটা ইনফিনিটি। তাহলে আর ওয়ানের জায়গায় আমি কি বসাবো, আর বসাবো, আর টুর জায়গায় ইনফিনিটি বসাবো, তাহলে 1/f ড্যাশ, অর্থাৎ প্রত্যেকটা খণ্ডের, ঠিক আছে, যে কোনো একটা খণ্ডের তোমার হচ্ছে ফোকাস দূরত্ব এফ ড্যাশ যদি আমি বলি, তাহলে 1/f ড্যাশ মানে হচ্ছে মি মাইনাস 1 × 1/r1 প্লাস 1/r2। আর ওয়ানের জায়গায় আর বসিয়ে দিলাম, আর টুর জায়গায় আমি কি বসাবো, ইনফিনিটি বসিয়ে দিলাম, 1/ইনফিনিটি সমান হচ্ছে 0, তাহলে 1/f ড্যাশ সমান হচ্ছে মি মাইনাস 1 × 1/r আমি পাচ্ছি, ঠিক আছে। তাহলে এফ ড্যাশটা কী হবে, 1/μ মাইনাস 1 × r, উল্টে দিলাম জিনিসটাকে, 1/f ড্যাশটা ছিল, 1/f ড্যাশটাকে উল্টে দিয়ে আমি কি করছি, এফ ড্যাশ সমান হচ্ছে 1/μ মাইনাস 1 × r, ঠিক আছে। এর পরের লাইনে আমি কি করছি, r/, একটা 2 এনেছি, তাহলে একটা 2 গুণ করতে হবে, শুধু আর ছিল, একে করলাম r/2 করলাম, নিচে কি করলাম, 2 দিয়ে পাশে 2 দিয়ে গুণ করেছি, নিচে 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে কেটে গেলে আগের লাইনটি আসছে, 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করেছি, তাহলে r/2 এনেছি আমি। এখন দেখো পুরো এই জিনিসটা 1/μ মাইনাস 1 × r/2, এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা আবার কি এফ, পুরো জিনিসটা আবার এফ, এ দেখো 1/μ মাইনাস 1 × r/2, এটা কি এফ, তাহলে 2 তো ছিলই, এখন আমি পাচ্ছি এফ, তাহলে এফ ড্যাশ মানে হচ্ছে 2f, অর্থাৎ প্রতিটা খণ্ডের তোমার হচ্ছে ফোকাস দূরত্ব কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। আগেরটাই কি ছিল, আমি কি করেছিলাম, প্রধান অক্ষ বরাবর কেটেছিলাম, সেই ক্ষেত্রে ফোকাস দূরত্বটা একই ছিল, এখন কি করলাম, উলম্ব বরাবর কেটে দিয়েছি, দুটো আলাদা আলাদা খণ্ডে পেয়েছি, এই ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হয়ে গেছে যেটা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। দুটো বেশ ভালো রকম ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আমি অক্ষরেখা তোমার হচ্ছে অক্ষ বরাবর কাটি, প্রধান অক্ষ বরাবর, তাহলে ফোকাস দূরত্ব কোনো চেঞ্জ নেই, উলম্ব বরাবর কাটলে দুটো, তাহলে কি হচ্ছে, দুটো উলম্ব বরাবর যদি আমি দুটো ভাগে ভাগ করি, তাহলে ফোকাস দূরত্ব হয়ে গেছে দ্বিগুণ। তো এখানে একটা বলছে যে একটি সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব ও ক্ষমতা কত নির্ণয় করো। একটা সমান্তরাল কাঁচ ফলক দিয়েছে, সেই কাঁচ ফলকের ফোকাস দূরত্ব ও ক্ষমতা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লেন্সের ফর্মুলা কি জানি, 1/f সমান হচ্ছে মি মাইনাস 1 × 1/r1 মাইনাস 1/r2। এখন যে সমান্তরাল কাঁচ ফলক যদি হয়ে থাকে, সেক্ষেত্রে r1 r2 বক্রতা ব্যাসার্ধ যেগুলো কি হয়, ইনফিনিটি হয়, r1 r2 কত হবে, ইনফিনিটি। তাহলে এই যে সমীকরণ পেয়েছে, এই সমীকরণ আমি কি করবো, বসাবো মানগুলো, তাহলে 1/f × মি মাইনাস 1 × 1/ইনফিনিটি 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি সমান 0, 0 মাইনাস 0 করলে 0, তাহলে 0-এর সাথে যদি আমি এটা গুণ করি কি পাবো, 0 পাবো, তাহলে 1/f সমান আমি পাচ্ছি 0, তাহলে f সমান কি পাবো, 1/0, 1/0 মানে ইনফিনিটি, অর্থাৎ এক্ষেত্রে ফোকাস দূরত্বটা কি হচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব কত, ইনফিনিটি। ক্ষমতাটা আবার দেখবো আমি, ক্ষমতা কতটা, অর্থাৎ কতটা অভিসারী বা অপসারী রশ্মি হচ্ছে পরিণত করতে পারছে। ক্ষমতা পি সমান আমরা কি জানি, 1/f, 1/f এর মানটা কত বেরিয়েছে, 1/f এর মানটা কত বেরিয়েছে, 0, তাহলে কত হচ্ছে 0, তাহলে ক্ষমতা কত হচ্ছে 0, তাহলে সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব হচ্ছে ইনফিনিটি, আর ক্ষমতা কত পাচ্ছি, 0 পাচ্ছি। এরপরের যে কোশ্চেনটা আমাকে বলেছে যে একটা অবতল উত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ যদি সমান হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতা নির্ণয় করুন। অবতল উত্তল লেন্স, লেন্সের দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ আমাকে কি বলে দিয়েছে, সমান বলে দিয়েছে, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব ও ক্ষমতা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1 × 1/r1 মাইনাস 1/r2, এই সূত্রটা আমরা জানি। এখন প্রশ্ন অনুসারে কি বলছে, r1 r2 সমান হচ্ছে r, তাহলে সমীকরণে যদি আমি বসাই, 1/f থাকলো, মিউ মাইনাস 1 থাকলো, 1/r1 এর জায়গায় r মাইনাস 1/r2 এর জায়গায় r, তাহলে 1/r1 মাইনাস 1/r2 কেটে 0 হয়ে যাচ্ছে, 0-এর সাথে এটা গুণ করলে আমি 0 পাচ্ছি, তাহলে 1/f সমান 0, f সমান কি, f সমান কি হবে, 1/0 পাবো আমি, তাহলে 1/0 সমান ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অবতল উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ যদি সমান হয়ে যায়, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে ইনফিনিটি। ক্ষমতা কি হবে, পি সমান হচ্ছে 1/f, পি সমান হচ্ছে 1/f, তাহলে এটা সমান কত হচ্ছে 0, 1/f এর মান কত, 0, ক্ষমতা হচ্ছে 0। তাহলে বলছে এই ধরনের লেন্স কোথায় ব্যবহার করা হয়, এই ধরনের লেন্স কোথায় ব্যবহার করা হয়, রঙিন কাঁচ নির্মিত এই ধরনের লেন্স রোদ চশমা বানানোর ক্ষেত্রে কাজে লাগে, রোদ চশমা, সানগ্লাস যেটা আমরা পরি, সেই সানগ্লাস
বানানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ধরনের লেন্স অবতল উত্তল লেন্স ব্যবহার করা, যেহেতু তার ক্ষমতা হচ্ছে 0 আর ফোকাসটা হচ্ছে ইনফিনিটি। বলছি দেখাও যে কোনো উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ 1/v - 1/u = 1/f একটি আয়তাকার পরাবৃত্ত সূচিত করে। এটা একটা আয়তাকার পরাবৃত্ত সূচিত করে, এটা আমাকে দেখাতে বলেছে। তো আমরা একটা নিউটন সমীকরণ পেয়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা ছবির মাধ্যমে দেখিয়েছিলাম যে xy সমান হচ্ছে f স্কয়ার, xy সমান হচ্ছে f স্কয়ার, এবং সেটা আয়তাকার পরাবৃত্তকে নির্দেশ করছিল। এক্ষেত্রে আমরা সেটা দেখাবো। তো এখানে আমরা উত্তল লেন্সের সদ্বিবাহু গঠনের ক্ষেত্রে সমীকরণ আমরা পেয়েছিলাম যে 1/v + 1/u সমান হচ্ছে 1/f, এই সমীকরণটা আমরা পেয়েছিলাম। এখন কি করলাম, লসাগু করে যোগ করে দিলাম, তাহলে u + v/uv সমান হচ্ছে 1/f। এটা এর সাথে গুণ করলাম, এটা এর সাথে গুণ করলাম, তাহলে uv × 1 uv পেলাম। f × u + v থাকলো, uv থাকলো, এটাকে কি করলাম বাঁ পাশে নিয়ে এলাম, তাহলে বাঁ পাশে নিয়ে এলে মাইনাস হয়ে গেল, মাইনাস f × u + v × 0, uv - f × u + v প্লাস f স্কয়ার, ডান পাশে একটা f স্কয়ার যোগ করেছি, বাঁ পাশে একটা f স্কয়ার যোগ করেছি, ওই পাশে f স্কয়ার যোগ করলাম। তারপরে লাইনে কি করলাম, f স্কয়ারটা এইখানে নিয়ে রাখলাম আর uv-টাকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে f স্কয়ার মাইনাস মাঝখানে যেটা ছিল f × u + v সেটাই থাকলো, uv-টাকে কি করলাম এই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, সমান হচ্ছে f স্কয়ার, f স্কয়ার থাকলো মাইনাস f × u + v থাকলো, প্লাস এই uv-টাকে আমি ভেঙে u + v/2 এর স্কয়ার মাইনাস u - v/2 এর স্কয়ার সমান হচ্ছে f স্কয়ার। এটা সমান আমি এটা কি করে লিখলাম, এখন থেকে আমরা একটা সূত্র জানি, ছোটবেলায় পড়েছি, ab সমান হচ্ছে a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার, ab সমান হচ্ছে a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। এই সূত্রটা আমরা জানি, তাহলে uv-টা কি হবে, a × b যদি আমি বলি, তাহলে a + b/2 এর হোল স্কয়ার, তাহলে u + v/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2, তাহলে u - v/2 এর হোল স্কয়ার, সেটা পেলাম আমি। এখন কি করছি, f স্কয়ার মাইনাস f × u + v প্লাস uv/2 এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেই ফর্মুলা থেকে a - b এর হোল স্কয়ার, a - b এর হোল স্কয়ার। যদি এটাকে তুমি পুরোপুরি দেখো, তাহলে 2 × f × u + v/2, তাহলে 2 কেটে গেলে f × u + v থাকবে, u + v/2 এর হোল স্কয়ার পাচ্ছি আমি। তাহলে এই পুরো জিনিসটাকে আমি কি করলাম, a - b এর হোল স্কয়ার ফর্মুলা লাগালাম, তাহলে f - u + v/2 এর হোল স্কয়ার মাইনাস এটা যেটা ছিল u - v/2 এর হোল স্কয়ার সমান হচ্ছে f স্কয়ার থাকলো। এটাকে আমি কি বলছি x, এটাকে আমি বলছি y, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে f স্কয়ার। এটা একটা আয়তাকার পরাবৃত্তকে নির্দেশ করছে, এটা একটা আয়তাকার পরাবৃত্তকে নির্দেশ করছে। এবার যে কোশ্চেনটা এখানে বলেছে, একটি বস্তু একটি উত্তল লেন্সের অক্ষ বরাবর v0 বেগে চলেছে। একটি বস্তু একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের অক্ষ বরাবর কি আছে, v0 বেগে চলছে। কোনো মুহূর্তে রৈখিক বিবর্ধন m হলে প্রতিবিম্বের বেগ কত? কোনো মুহূর্তে রৈখিক বিবর্ধন কত বলেছে, m বলেছে, প্রতিবিম্বের বেগটা কত আমাকে বের করতে হবে, প্রতিবিম্বের বেগটা কত আমাকে সেটা বের করতে হবে। v0 বেগে চলছে, প্রতিবিম্ব যেটা কত হচ্ছে গিয়ে বেগ যেটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি 1/v - 1/u সমান হচ্ছে 1/f, লেন্সের সাধারণ সমীকরণ 1/v - 1/u সমান হচ্ছে 1/f। এখন কি করলাম, এটাকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওই পক্ষে t সাপেক্ষে ডেরিভেটিভ বা অবকলন করে পাই। তাহলে 1/v এর যদি এ করি মাইনাস 1/v² dv/dt পাবো, মাইনাস থাকলো 1/u এর আবার কি হবে মাইনাস 1/u² du/dt পাবো, f এর ডেরিভেটিভ করলে কি হবে 0 পাবো আমি। তাহলে মাইনাস 1/v² dv/dt, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 1/u² du/dt সমান হচ্ছে 0, মাইনাস 1/v² dv/dt, এটা কি ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল 1/u² du/dt। তাহলে dv/dt সমান হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে v²/u² du/dt আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস মাইনাসে কেটে চলে গেল, dv/dt সমান হচ্ছে v²/u² du/dt। এখন দেখো ভিটা কি হচ্ছে বস্তু দূরত্ব, এখন dv/dt যদি আমি করি এটা কি হবে t এর সাপেক্ষে যেহেতু এ করছি, তাহলে কি হবে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে dv/dt যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রতিবিম্বের বেগ, dv/dt হচ্ছে গিয়ে প্রতিবিম্বের বেগ, dv/dt প্রতিবিম্বের বেগ। তাহলে এটাকে আমি vi দিয়ে চিহ্নিত করছি, তাহলে dv/dt হচ্ছে vi অর্থাৎ প্রতিবিম্বের বেগ। আবার v²/u², v/u হচ্ছে কি বিবর্ধন, তাহলে m² পেলাম আমি,
ডিউ বাই ডিটি, ডিউ বাই ডিটি হচ্ছে বস্তুর বেগ, সেটাকে আমি ভি0 দিয়ে চিহ্ন করি, তাহলে ভি আই সমান হচ্ছে এম স্কোয়ার ভি0, অর্থাৎ প্রতিবিম্বের যে বেগ সেটা হচ্ছে বিবর্ধনের স্কোয়ার ইন্টু বস্তুর বেগ। ঠিক আছে, সেটা আমরা পেলাম। ডিউ বাই ডিটি হচ্ছে প্রতিবিম্বের বেগ আর ডিউ বাই ডিটি হচ্ছে বস্তুর বেগ। এই ক্ষেত্রে আমাকে বলেছিল প্রতিবিম্বের বেগ কত, সেই প্রতিবিম্বের বেগটা আমি বের করলাম। এর একটা কোশ্চেন বলছে একটি লেন্সের এফ সংখ্যা বলতে এফ বাই ডি বোঝায়, যেখানে এফ হচ্ছে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য, ডি হচ্ছে উন্মেষের ব্যাস। লেন্সের এফ সংখ্যা যদি 2-এর পরিবর্তে 16 হয় তাহলে ফিল্মের উপর কত বেশি পরিমাণ আলো পৌঁছবে। ঠিক আছে, কত বেশি পরিমাণ আলো পৌঁছবে সেটা আমাকে বলতে হবে। এখানে 2-এর বদলে যদি 16 হয়ে যায় তাহলে কত পরিমাণ আলো পৌঁছবে সেটা আমাকে বলতে হবে। তো আমরা এফ সমান কি জানি, এফ ইন্টু ডি, যেখানে এফ হচ্ছে ফোকাস, এফটা হচ্ছে এফ সংখ্যা, ডিটা হচ্ছে লেন্সের উন্মেষের ব্যাস। তাহলে আমরা বলেছিলাম যে কোনো লেন্সের ফোকাসকে কৌণিক ব্যাসের কোনো সংখ্যার গুণিতক দিয়ে প্রকাশ করা হয়, যে গুণিতকটাকে প্রকাশ করা হচ্ছে সেটাকে এফ সংখ্যা বলি। তাহলে এফ সমান হচ্ছে এফ ইন্টু ডি। তো এক্ষেত্রে ফোকাসটা কখনো চেঞ্জ হতে পারে না, লেন্সের চেঞ্জ হতে পারে তখন হচ্ছে যে আলোর বর্ণের উপর নির্ভর করে, লাল বর্ণের, নীল বর্ণের, এদের ক্ষেত্রে কি হয়, এফটা চেঞ্জ হয়। তো এখানে আমরা এক বর্ণীয় আলোর ক্ষেত্রে যদি বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে এফটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এফ সমান আমি লিখতে পারি F1 D1, আবার এফ সমান লিখতে পারি F2 D2। তাহলে এক্ষেত্রে যেহেতু এফটা সমান তাহলে কি লিখবো, F2 D2 সমান F1 D2, তাহলে D2/D1 সমান কি লিখবো, F1/F2 লিখবো। ঠিক আছে, F1 এর মানটা কত ছিল 2, 2 এর পরিবর্তে এখন কত হচ্ছে 16 করা হয়েছে, 2 এর পরিবর্তে এখন 16 করা হয়েছে, তাহলে D2/D1, তাহলে F1/F2, F1 এর মান 2, এটা কত 16, তাহলে 2 এর 16। এখন দেখো যে ফিল্মে আলো যেটা আসবে সেটা নির্ভর করে উন্মেষের যে ক্ষেত্রফল। ঠিক আছে, যে উন্মেষ আমাকে বলি লেন্সের দুই প্রান্ত যোগ করলে যেটা পায় সেটা একটা বৃত্তের ব্যাস রূপে কাজ করে, তাহলে তার একটা ক্ষেত্রফল থাকবে, তার ব্যাসার্ধ হবে, তার ক্ষেত্রফল পাবো আমরা। ক্ষেত্রফলটা কি ডি স্কোয়ারের উপরে, কারণ D/2 এর স্কোয়ার যদি করি সেক্ষেত্রে আমার অনুপাতটা আমি করলে সে ডি স্কোয়ার পাবো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে ফিল্মে যে আলো পড়বে সে আলোটা নির্ভর করছে উন্মেষের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের উপর, উন্মেষের ক্ষেত্রফলের উপর নির্ভর করে কত পরিমাণ আলো পড়বে, সেটা হচ্ছে লেন্সের উন্মেষের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের নির্ভর করে। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আলোর পরিমাণ বা প্রথম ক্ষেত্রে আলোর পরিমাণ, দ্বিতীয় ক্ষেত্রে আলোর পরিমাণ কি D2 স্কোয়ার/D1 স্কোয়ার করে দিলাম আমি, D2 স্কোয়ার/D1, D2/D1 এর অনুপাত কত 2/16, তাহলে 2 স্কোয়ার/16 স্কোয়ার আমি তো করি, তাহলে কত পাচ্ছি আমি 1/64 আমি পাচ্ছি, 1/64 আমি পাচ্ছি। তাহলে লেন্সের এফ সংখ্যা 2 এর পরিবর্তে যদি আমি 16 করে দিই তাহলে ফিল্মের উপর আপাতত আলোর পরিমাণ কত হবে, এত 1/64 অংশ হয়ে যাবে। কত পরিমাণ হয়ে যাবে, 1/64 অংশ হয়ে যাবে। সংখ্যা 2 এর পরিবর্তে 16 করলে আপাতত আলোর পরিমাণটা 1/64 অংশ হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে, এছাড়াও আরো অনেক কোশ্চেন আছে যেগুলো তোমরা পড়বে।